একদিকে ভারতকে মিলিটারি ট্রানজিট দিচ্ছে সরকার, অন্যদিকে চীনকে তিস্তা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ড চীন এবং ভারতের সশস্ত্র যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে। সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এতদিন ধরে যেটা চাইছি, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যে একটা যুদ্ধজাহাজ এবং যে বোটগুলো আছে সেটা আপনার এই মুহূর্তে সেই অঞ্চলে অবস্থান করছে। আমেরিকা দীর্ঘদিন যাবতই আওয়ামী লীগকে একদম স্কুইজ করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সঙ্গে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চীন এবং ভারতের খপ্পরে পড়ে গেলেন বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। হঠাৎ কেন ভারত এবং চীনের খপ্পরে পড়ে গেলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু বিএনপির জন্য বড় একটি সুসংবাদ রয়েছে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। আজকের এই ভিডিওতে নাইম এবং জাহিদ টাকি, গোলাম মাওলানা রনি সাহেব বিশ্লেষণ এবং বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছে। আপনারা ফুল ভিডিওটি দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখে আসি। ভারতকে মিলিটারি ট্রানজিট দিচ্ছে সরকার, অন্যদিকে চীনকে তিস্তা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ড চীন এবং ভারতের সশস্ত্র যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে। এই আলোচনায় যাবার আগে রেলমন্ত্রীর আরও কিছু মন্তব্য, অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য আমরা একটু দেখে নিই। রেলমন্ত্রী সে সময় বলেছিলেন, প্রস্তাবটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, এখনও চূড়ান্ত কিছু হয়নি, চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে। এমনকি বলা হচ্ছিল রেল কর্তৃপক্ষ বিকল্প দুটো প্রস্তাব দিতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ভারতীয় রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ব্যাপারে, অর্থাৎ তারা যে প্রস্তাবটা দিয়েছে, যে রুটে তারা প্রস্তাব দিয়েছে, সেই রুটে রেল সংযোগের ব্যাপারে তারা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই ব্যাপারে তারা খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে। তার মানে প্রধানমন্ত্রীর সফরকেও তারা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশের দেওয়া বিকল্প দুটো প্রস্তাবকে তারা আমলেই নিচ্ছে না এবং এই রেল সংযোগকে মূলত তারা ব্যবহার করতে চাইছে মিলিটারি ট্রানজিট হিসেবে। আমরা একটু রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষের বক্তব্যটা দেখে নিয়ে মূল আলোচনায় ঢুকবো। সমকাল সে সময় একটা রিপোর্ট করেছিল, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত। বলা হয়েছে দর্শনা দিয়ে ঢুকে চিলাহাটি হয়ে ভুটান সীমান্তে যাওয়ার বিষয়ে প্রস্তাব। ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ তৈরি করছে দুটি বিকল্প প্রস্তাব। ভারতের প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি সফরে চূড়ান্ত হতে পারে, এটা বলেছিলেন সে সময় রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত। পরীক্ষামূলক ট্রেন যাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। বাংলাদেশ রেলওয়ের ভাষ্যের মাধ্যমে আদতে ট্রানজিট চাইছে তারা। ভারতীয় প্রস্তাবের সত্যতা স্বীকার করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম সমকালকে বলেছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বাংলাদেশ রেলওয়ের লাভ লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রেল সূত্র জানায়, ভারতের দেওয়া রুটের প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ দুটি বিকল্প প্রস্তাব তৈরি করছে। বলা হচ্ছিল, হাসিমারা পর্যন্ত ট্রেন গেলে বাংলাদেশ ভারতের উপর দিয়ে ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। হাসিমারায় বাংলাদেশি পণ্য সড়ক পথে পাঠাতে পারলে ভুটান যাওয়ার পথ খুলবে, এতে দেশটির সঙ্গে অঘোষিত ট্রানজিট চালু হবে। বাংলাদেশের স্বার্থের কথা বলছিল রেলওয়ে কর্তৃপক্ষ এবং মন্ত্রীও সেটাই বলছিলেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্টের ছোট্ট একটা অংশ দিয়ে মূল আলোচনাটা শুরু করব। এখানে বলা হচ্ছে, এদিকে 2017 সালে যখন দোকলামের সমস্যা হয়েছিল, তখন সব থেকে চিন্তার বিষয় হয়েছিল যে এই চিকেন নেক, সেখানে রেল লাইনের মাধ্যমে সামরিক বাহিনীকে পৌঁছে দেওয়া একটা সমস্যার কারণ হতে পারে। একই লাইনে সিভিলিয়ান ও মিলিটারি যাওয়ার জন্য ব্যবহার করা হলে আখেরের সমস্যা হতে পারে। সে কারণেই একটি পৃথক লাইন বাংলাদেশের মধ্য দিয়ে করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ মিলিটারি পরিবহনের জন্য যে রুটটা তারা ব্যবহার করবে সেটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে নিয়ে যাবে, কিন্তু তাদের নিজের ভূখণ্ডের মধ্য দিয়ে যে রুটটা আছে সেটাকে তারা সিভিলিয়ান পরিবহনের জন্য ব্যবহার করবে। অর্থাৎ বিপদ যেটা হোক সেটা বাংলাদেশের মধ্যে হোক, তারা নিজেদের দেশে বিপদটা চাইছে না। এবং বাংলাদেশের সরকার যেহেতু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জিহুজুর করতে থাকে, এই কারণে বাংলাদেশের উপরে তারা খুব সহজেই এটা চাপিয়ে দিতে পারছে। স্বাভাবিকভাবেই কোনো দেশ যদি পারে নিজের দেশের বিপদ অন্য দেশের উপরে চাপিয়ে দিতে এবং সেই দেশ যদি সেটা গ্রহণ করে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ভারত চাইবে তাদের বিপদটা আমাদের উপরে চাপিয়ে দিতে। কিন্তু আমাদের দেশে একটা সরকার আছে, যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না, এই কারণে তাকে ক্ষমতায় থাকার জন্য চীন ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোকে খুশি করতে হয়, সন্তুষ্ট করে চলতে হয়। এই কারণে তারা যখন যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবটা আমাদেরকে মেনে নিতে হয়। একইভাবে যেহেতু এখন আর্থিক সংকট চলছে, $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছি আমরা চীনের কাছ থেকে এবং সম্ভবত তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট খুব সহসাই হতে যাচ্ছে। তার মানে বাংলাদেশ অচিরেই চীন ভারত যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে।
এবার পুরো রিপোর্টের দিকে আমরা একটু যাব। দি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নিউ রেল লাইন্স ফর নর্থ ইস্ট ভায়া বাংলাদেশ টু বাইপাস চিকেন স্নেক। বাংলায় তারা এই রিপোর্টটা করেছে। অল্টারনেটিভ রেল লাইন, শিলিগুড়ির চিকেন নেককে এড়িয়ে এবার বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথ আরও কাছে নর্থ ইস্ট। এই নয়া রুটের ভাবনার অন্যতম কারণ হলো চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইনকে নিয়ে যাওয়া। সেই সঙ্গেই ভারত বাংলাদেশ বাণিজ্যিক যে চুক্তি ছিল সেই মোতাবেক এই নতুন লাইনকে আরও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হতে পারে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা ভারতের সংযোগ গড়ে তুলতে এবার নয়া বিকল্প রুটের ভাবনা চিন্তা করছে রেল দফতর। এক্ষেত্রে বাংলাদেশের মধ্য দিয়ে একটা নতুন রেলপথ আনার কথা ভাবছে রেল দফতর। শিলিগুড়িতে যে রেলপথ রয়েছে সেটার উপর চাপ কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের রেল যোগাযোগ আরও নিবিড় হতে পারে। এই নয়া রুটের ভাবনার অন্যতম কারণ হলো চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইনকে নিয়ে যাওয়া। সেই সঙ্গে ভারত বাংলাদেশ বাণিজ্যিক যে চুক্তি ছিল সেই মোতাবেক এই নতুন লাইনকে আরও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হতে পারে। এরপরই শুরুতে যে অংশটা পড়ছিলাম সেই অংশটা লেখা আছে। তারপর তারা বলছে, কারণ চিকেন নেক অত্যন্ত সংবেদনশীল এলাকা, সেক্ষেত্রে এই চিকেন নেককে এড়িয়ে রেল লাইন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। মূলত 22 কিলোমিটার এলাকা জুড়ে এই চিকেন নেক রয়েছে। বাংলাদেশকে ছুঁয়ে অন্তত 14টি নতুন রুট খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে 861 কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এটাই হবে উত্তর পূর্বের সঙ্গে সংযোগকারী বিকল্প রুট। বর্তমানে যে রেল লাইন রয়েছে সেটাকে আরও উন্নত করা, সেই সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে নতুন করে রেল লাইন পাতার ব্যবস্থা করা হবে। তবে এই বাংলাদেশের মধ্যে দিয়ে রুট তৈরি করা সম্ভব হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার দূরত্ব আরও কমে যেতে পারে। এই নতুন রুটে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ আরও বৃদ্ধি হতে পারে। এর মাধ্যমে পর্যটন ও ব্যবসারও উন্নতি হতে পারে। সেই সঙ্গেই চিকেন নেক এলাকা জাতীয় সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই এলাকাকে এড়িয়ে গিয়ে রেল লাইনের নতুন রুট করার চিন্তাভাবনা চলছে। এর জেরে উত্তর পূর্ব ভারতের সঙ্গেও কলকাতার যোগাযোগ আরও নিবিড় হবে। সেই সঙ্গে বিকল্প একটা রুটও তৈরি করা সম্ভব হবে। তার মানে ভারতীয় রেল কর্তৃপক্ষ আসলে চিন্তা করছে চিকেন নেককে এড়িয়ে একটা রেল সংযোগের, যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কলকাতার সাথে কানেক্ট করতে পারে, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করতে পারে। কিন্তু মূল বিষয়টা এই কানেক্টিভিটি না, মূল বিষয়টা হচ্ছে মিলিটারি ট্রানজিট। তারা চিকেন নেকের সুরক্ষার কথা ভাবছে। চিকেন নেকের সুরক্ষার কথা ভেবে তারা মিলিটারি ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চাইছে এবং বাংলাদেশের সরকার সম্ভবত তাতে গ্রিন সিগন্যাল দিয়েছে। না হলে ভারতের গণমাধ্যমে যেভাবে রেল কর্তৃপক্ষের বরাতে রিপোর্ট এসছে তাতে বোঝা যাচ্ছে এই প্রকল্পটা খুব শীঘ্রই হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী দিল্লি সফর করছেন এবং সম্ভবত সেখানে আনুষ্ঠানিকভাবেই এই প্রকল্পের ঘোষণাও আসতে পারে এবং তারপর পরই প্রধানমন্ত্রী যাবেন চীনে। এবং আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, চীন তিস্তা প্রকল্প ছেড়ে দেবে না এবং আপনি যেহেতু চীনকে তিস্তা প্রকল্প দিচ্ছেন বলে মোটামুটিভাবে ভারত বুঝে গেছে, সুতরাং ভারত আপনার কাছে মিলিটারি ট্রানজিট অবশ্যই আদায় করবে, অবশ্যই আদায় করবে। এখন আপনি যেহেতু অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন, তাও 1-2 বছর ধরে না, 2014 সালের পর থেকে টানা 3 মেয়াদে আপনি অবৈধভাবে জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসে আছেন এবং এখানে আপনার খুঁটিগুলোর মধ্যে অন্যতম খুঁটি হচ্ছে চীন এবং ভারত এখন পর্যন্ত। সুতরাং এই দুই পক্ষকে আপনার খুশি করতে হবে। ফলে আপনার হাত থেকে সেন্ট মার্টিন চলে যাক কিংবা বাংলাদেশের ভূখণ্ড ভারত মিলিটারি ট্রানজিট হিসেবে ব্যবহার করুক কিংবা তিস্তা প্রকল্পের নামে চীন এখানে তাদের মিলিটারি ঢুকিয়ে দিক এবং দোকলামের যুদ্ধটা, চীন ভারতের মধ্যে দোকলামের যুদ্ধটা চলে আসুক আমাদের কুড়িগ্রাম কিংবা আমাদের উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় কিংবা পুরো উত্তরবঙ্গ জুড়ে, তাতে আপনার আসলে কিছু যায় আসে না। সেন্ট মার্টিনের পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি এবং সম্ভবত সহসাই আমরা উত্তরবঙ্গে চীন ভারতকে সশস্ত্র অবস্থায় যুদ্ধ করতে দেখব এবং তখন বাংলাদেশের কিছুই করার থাকবে না। সেন্ট মার্টিনের সাথে আমাদের যে বঙ্গোপসাগরের যে জলসীমা মিয়ানমার বনাম বাংলাদেশ, সেন্ট মার্টিন যাওয়ার পথে আমাদের যে ট্রলার এবং স্পিড বোটগুলো যায়, তো সেখানে সীমান্তের জলসীমান্তের কাছাকাছি কিন্তু অনেকটা অঞ্চল অতিক্রম করতে হয় আমাদের স্পিড বোট বা ট্রলারগুলোকে। গত কয়েকদিন যাবত সেখান থেকে আরাকান আর্মির একটা যুদ্ধজাহাজ আমরা দেখেছি যে সীমান্তে অবস্থান করছে জলসীমায়। ইভেন সেখানে থাকা একটা দ্বীপ থেকে মাঝে মাঝে গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশের স্পিড বোট, ট্রলার বা আরও বিভিন্ন জিনিসকে লক্ষ্য করে। আর এজ এ রেজাল্ট গত 8-10 দিন সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আর সারা দেশের মানুষও জানতে চাচ্ছে। এরই মাঝখানে আমরা আজকে দেখলাম, গতকালকেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি বলছিলেন যে সময় হলে জবাব দেওয়া হবে, বাড়াবাড়ি করা হলে এটার উত্তর দেওয়া হবে। তো তার ঠিক এই বক্তব্যের পরের দিনই আমরা অ্যাকশনটা দেখতে পেলাম। আমি যখন এই নিউজটা করছি, আপনার সেন্ট মার্টিন দ্বীপটির নিরাপত্তা এবং মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে আমরা এতদিন ধরে যেটা চাইছি, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যেই একটা যুদ্ধজাহাজ এবং যে বোটগুলো আছে সেটা আপনার এই মুহূর্তে সেই অঞ্চলে অবস্থান করছে আর জলসীমান্ত এলাকায় টহল জোরদার করছে আর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR।
আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে গত 12 জুন প্রতিবাদ জানায়। পরে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নেয়। তারা আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চালায়। আরাকান আর্মিও মিয়ানমার বাহিনীর নৌজাহাজ এবং বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটি নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ উক্ত অভিযান পরিচালনা করছেও আইএসপিআর দাবি। আইএসপিআর বলছে, মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে তাদের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। তার মানে যেই জাহাজ আমরা দেখছি আমাদের বাংলাদেশ নৌবাহিনী জানে, আর বাংলাদেশ নৌবাহিনীও এবং কোস্টগার্ডের একাধিক জাহাজও মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় এই মুহূর্তে টহল জোরদার করছে। এই অবস্থায় মিয়ানমারের চলমান আভ্যন্তরীণ সংঘর্ষ এবং সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ঘিরে যে সকল গুজব আছে তাতে কান না দিতেও অনুরোধ করেছে আইএসপিআর। তো আমরা দেখছি যে এখানে মূল ফ্যাক্টটা কোথায় হচ্ছে, আরাকান আর্মি বনাম মিয়ানমারের জান্তা সরকার। এখন আমরা যতদূর এই নিউজটা করছি, গতকালকে আমি শুনেছি যে এখানে আরাকান আর্মি বেসিক্যালি আপনার মংডু, এখানে যে সম্ভবত স্টেটের যে মূল শহরটা আছে সেই মংডুকে দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আরাকান আর্মি, এমনকি খুব শীঘ্রই হয়তো মংডু আরাকান আর্মির দখলে চলে যাবে। তবে মংডু যদি আরাকান আর্মির দখলে যায়, বাংলাদেশের জন্য একটা বিশাল ঝামেলা তৈরি হবে আমাদের এই রোহিঙ্গা ইস্যুতে। কারণ আরাকান আর্মি এই রোহিঙ্গাদেরকে কিন্তু ফেরত নেবে না। আর যেহেতু আরাকান আর্মির সাথে সরকারের আলাদা কোনো যোগসাজশ নেই, অথবা আমাদের গোয়েন্দারা কী পরিমাণ যোগাযোগ করছে তারাই ভালো জানে, যেহেতু এই মুহূর্তে মিয়ানমার একটা বিশাল রাজ্য, বাংলাদেশ কিন্তু অনেক বড়, তো সেখানে আপনার একটা স্টেট টোটালি আরাকান আর্মি কন্ট্রোল করছে, পেছন থেকে চীন, রাশিয়া, তারপরে এখানে যৌথ খেলা চলছে। তো সকল খেলার মাঝখানে পড়ে বসছে আমাদের সেন্ট মার্টিন। তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশের মানুষ হিসাবে যে আমরা যুদ্ধের পক্ষে না, তবে আমাদের এদিকে গুলি টুলি পড়লে আমাদের উচিত 2-4টা মিসফায়ার এদের দিকে করা, অথবা যেখান থেকে করা হচ্ছে সেইখানে পাল্টা জবাব দেওয়া, নয়তো মনে করবে যে আমরা নরম হয়ে গেছি, অনেক সময় হয়। তো এই মুহূর্তে আমাদের যুদ্ধজাহাজ আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেন্ট মার্টিনে বসবাসকারী যারা আছেন সেখানে দুশ্চিন্তার কিছু নেই, নৌবাহিনী মাঠে নামছে, জলসীমায় নামছে। এখন প্রশ্ন হচ্ছে আরাকান আর্মি যদি ভুলে বাংলাদেশের নৌবাহিনী জাহাজকে গুলি করে বসে, তখন আমাদের আসলে সিদ্ধান্তটা বা পাল্টা প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তলে তলে শব্দ দুটো ইতিহাস হয়ে গেছে বলে আমি মনে করি। আমরা ভবিষ্যতে কখনো এই তলে তলে শব্দ দুটো নিয়ে আলোচনা করব, ফান করব, ট্রোল করব। মানে তলে তলে সমঝোতা হয়ে গেছে আমেরিকার সাথে, জনাব কাদেরের, ওবায়দুল কাদেরের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। তো তলে তলের কথা আবার মাথায় আসলো, কারণ হচ্ছে সম্প্রতি আমেরিকার সাথে আমেরিকার কিছু পয়েন্টে সরকার যে ধরনের আচরণ করছে তাতে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তলে তলে সমঝোতা দূরে থাকুক, একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকার এক ধরনের শক্তি দেখাতে চাইছে আমেরিকাকে, যে তোমাকে আমরা পাত্তা টাত্তা দেই না, আমরা যা করতে চেয়েছি, যেভাবে করতে চেয়েছি, যেভাবে করতে চাই সেভাবেই করবো। হ্যাঁ, অনেকগুলো ঘটনা একত্র করা যায়। প্রথম ঘটনাটায় আসি, সেটা ওই যে মূল বক্তব্য তার সাথে জড়িত না হলেও ইনডিরেক্টলি জড়িত, এটা নিয়ে আগে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে জনাব শ্যামল দত্ত, আমরা অনেকেই ওনাকে চিনি, দীর্ঘদিন সাংবাদিকতা করেন, সম্পাদক, উনি ভোরের কাগজের সম্পাদক এখন এবং জাতীয় প্রেস ক্লাবের সম্ভবত সাধারণ সম্পাদক। এই ভদ্রলোক একটা সমাবেশে, ছোট একটা সমাবেশ সাংবাদিকদের এবং সম্পাদকদের, যেখানে বিএনপির যে ঘটনা ঘটেছে, বিএনপির মহাসমাবেশে নানান সংঘর্ষের মধ্যে বেশ কিছু সাংবাদিক সেই সংঘর্ষে আহত হয়েছেন, সেটার প্রতিবাদে তাদের একটা সভা ছিল, সবাই রাস্তাতেই তারা দাঁড়িয়েছিলেন এবং সেখানে বিএনপিকে এবং সাথে জামাতকে যোগ করে হুমকি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন সবাই মিলে। সাংবাদিকদের উপরে যা হয়েছে আমরা কন্ডেম করি এবং আমি বহুবার বলছি, কোনো একটা ঘটনা, সেই বাসের আগুন দেওয়ার ঘটনার পর থেকে এই পরিস্থিতি সরকার তার নিজের স্বার্থে তার কিছু এজেন্ট দিয়ে করিয়েছে, এটা মনে করার ভ্যালিড ব্যাকগ্রাউন্ড আমাদের, যেটা আমি তর্ক ওইদিকে নিচ্ছি না। সেখানে তিনি এটা বলেছেন, যদিও আমরা একটু অফ টপিক হলেও বলে রাখি, ওই দিন প্রোগ্রামে টিয়ার গ্যাসে, পুলিশের টিয়ার শেলে আহত হয়ে একজন সাংবাদিক নেতা মারা গেছেন, সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট কিন্তু হয় নাই লিস্ট। যাই হোক, সেখানে জনাব শ্যামল দত্ত দাবি করছেন বিএনপির এই 28 তারিখের মহাসমাবেশে সহিংসতা হবে, বিএনপি সহিংসতা করবে, এটা জনাব পিটার হাস জানতেন, উনি দাবি করছেন। এবং এর মধ্যে ডিসইনফরমেশন আছে, খুবই ইন্টারেস্টিং। আমি ওনার ভিডিওটা মন্তব্যে দেবো, ভিডিওর সাথে সাথে ওনার পত্রিকা ভোরের কাগজ কি লিখেছে সেটাও দেবো, দুটার মধ্যে আপনি ডিফারেন্স খুঁজে পাবেন, অদ্ভুত ডিফারেন্স, এবং খুব বোকার মতো সেই ডিফারেন্সটা আনা হয়েছে, সেটা বোকামিও হয়ে গেছে বলতে পারি আমি। উনি ভিডিওতে বলছেন যে উনি তার ডিনারে গিয়েছিলেন, আমরা জানি 5 জন বা 6 জন সম্পাদককে পিটার হাস নিয়ে ডিনার করেছেন, সেই ডিনারের রেফারেন্স দিয়ে বলছেন সেখানে উনি পিটার হাসের কাছে জানতে চেয়েছিলেন যে 28 তারিখ নিয়ে তাদের ধারণা কি। তখন আমি ওনাকে কোট করছি, 28 তারিখ সহিংসতা হবে বিএনপির পক্ষ থেকে এমন আভাস দেওয়া হয়েছে, এটা নাকি পিটার হাস জনাব শ্যামল দত্তকে বলছেন।
একটু খেয়াল করি 28 তারিখ, আমি ওনার ভিডিও থেকে বলছি, আমি আবারও বলছি, ওনার পত্রিকা যা এসছে এর মধ্যে অদ্ভুত একটা গরমিল আছে। 28 তারিখ সহিংসতা হবে বিএনপির পক্ষ থেকে এমন আভাস দেওয়া হয়েছে। তার মানে এটা তো হতেই পারে বিএনপির সাথে হাসের যদি বৈঠক হয়, সরকার বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না এবং পিটিয়ে তুলে দেওয়ার বাহানা তৈরি করতে চায়, সুতরাং এবং সরকারের পান্ডারা শান্তি সমাবেশের নামে রাস্তায় থাকে, প্রকাশ্যে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে আমরা দেখছি না, ছাত্রলীগের নেতা নেত্রীরা লাঠি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এবং এটা গর্ব করে জানান দিচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া তো সয়লাভ হয়ে গেছে এটা দিয়ে, গেছে তো। সুতরাং এই কাজগুলো যখন হচ্ছে, সুতরাং বিএনপি আবার দিতেই পারে যেখানে সহিংসতা হতে পারে। তারপর জনাব শ্যামল হাসকে নাকি বলছেন যে আপনাদের সাথে তাদের অনেক যোগাযোগ আছে, তাদেরকে বলেন তারা যাতে সব সহিংসতা থেকে সরে আসে। তখন পিটার হাস নাকি বলছেন, আমি কোট করছি জনাব শ্যামল দত্তকে, আই হোপ দ্যাট দে উইল নট ডু ইট। তারপর তিনি বলছেন কিন্তু বিএনপি কথা রাখেনি, দেখুন ইত্যাদি ইত্যাদি হয়েছে বলে উনি তারপর বললেন। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এই জায়গায় ওনার পত্রিকা প্রথম আলোতে উনি কি বলছেন সেটা দেখেন। পিটার হাসদের খবর ছিল ডিনারে আমরা বললাম আপনাদের সঙ্গে যোগাযোগ আছে, তাহলে আপনারা বলেন না কেন সহিংসতা থেকে বের হয়ে আসতে। খেয়াল করি আবারও সহিংসতা থেকে বেরিয়ে আসতে। তখন পিটার হাস বলেন তারা কথা রাখেনি, মানে ডিসইনফরমেশন। খেয়াল করেন, পিটার হাস বলছে তারা কথা রাখেনি। আচ্ছা, উনি যেদিন এই সমাবেশে কথা বলছেন তারও 10 দিন আগে ওই পিটার হাসের সাথে 28 অক্টোবর নিয়ে কথা বলছেন এবং 28 অক্টোবরে এই কি হবে না হবে সেখানে কথা রাখেনি বলতে পারে। এখানেই আছে যে 28 তারিখ উনি এটা বলেছেন, 28 তারিখ নিয়ে কি হয়, এবং পিটার হাস বলছেন তারা কথা রাখেনি। মানে তারা কি পিটার হাসকে বলে ঘোষণা দিয়েছেন যে না না আমরা কিন্তু সহিংসতা করবই, কিন্তু উনি মাঝখানে ইংরেজি বাক্যটা সরিয়ে ফেলেছেন। ডিসইনফরমেশন কিভাবে কাজ করে। এবং দেশের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পত্রিকা এটা, আমি এই রিপোর্টটা কে করেছে এটা উনি জানেন ভালো, কিন্তু উনি যেহেতু সম্পাদক এর দায়িত্ব কিন্তু তার। একেবারে দুটো ভিন্ন ইনফরমেশন। যাই হোক, আমরা এখন জরুরি কথাটা হচ্ছে আমেরিকান এম্বাসির এই ব্যাপারে আমার মনে হয় বলা দরকার যে আই হোপ দ্যাট দে উইল নট ডু ইট। মানে বিএনপি সহিংসতা করবে যেন পিটার হাস আশা করছেন সেটা করবে না, এটা কি উনি বলেছেন? এবং এটা বলেছেন কিনা এই ব্যাপারে, কারণ এটা খুব মানে জনাব শ্যামল দত্ত খুবই সিগনিফিক্যান্ট একজন মানুষ, খুবই উচ্চ পদে বিভিন্ন জায়গায় থাকা মানুষ। ওনার এই বক্তব্যের একটা ক্ল্যারিফিকেশন আমার মনে হয় মার্কিন দূতাবাস থেকে আসা উচিত। আমরা যে কোনো রকম কথা তাদের নামে বলে ফেলছি। এই যে কয়েকদিন আগে এপির সাংবাদিক জনাব জুলহাস আলমকে নিয়ে ভিডিও করে মানে পিটার হাস ব্ল্যাকমেইল করছেন টাইপের কথাবার্তা বলেছেন, উনি অহেতুক সিকিউরিটি নিয়ে কথা বলছেন, এই ধরনের আলাপ টালাপ সাংবাদিকদের দিক থেকে আমরা দেখেছি। সো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে মনে হয় যে এম্বাসির খেয়াল রাখা দরকার এবং তাদের দিক থেকে, কারণ এটা বিভ্রান্তি তৈরি করবে, আমরা একটা স্টেটমেন্ট তাদের দিক থেকে এক্সপেক্টই করতে পারি। যাই হোক, ওই একই আমি মনে করি যে পিটার হাস জানতেন কিন্তু তিনি কিছু করছেন না বা পারেননি, ওনার কথা রাখেননি, ব্লেমিং দ্য ইউএস এক ধরনের টেন্ডেন্সি। কিন্তু কেন বললাম যে আমেরিকাকে একটু শক্তি দেখানোর কি চেষ্টা হচ্ছে? 2-3 দিন আগের একটা খবর হয়তো আমাদের কারো কারো চোখে পড়েছে, সেটা হচ্ছে জনাব সালমান এফ রহমান, বহুবার বলেছি সম্ভবত সরকারের এই মুহূর্তে সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। তিনি আমেরিকাতে গিয়েছিলেন, আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, তাকে আমরা এখন খুব ভালো মতো চিনি, তার সাথে ওনার একটা বৈঠক হয়েছে, সেখানে আফরিন আক্তারও ছিলেন। আফরিন আক্তার কয়েকদিন আগে বাংলাদেশে এসেছেন, সেই বৈঠকে তাদের আলাপ হয়েছে এবং আবারও যথারীতি নির্বাচন নিয়ে আলাপ টালাপ হয়েছে, সেই খবর আমাদের সামনে আসলো। এবং কেউ কেউ প্রেডিক্ট করেন যে শেষ মুহূর্তের কোনো নেগোসিয়েশন সেখানে হয়ে থাকতে পারে, যেটা খুব বেশি সাকসেসফুল হয় নাই, সে কারণে সরকারি ক্র্যাকডাউনে গেল। আমি অন্তত 2-1টা বিষয়কে দেখতে চাই যেটা মেলানো যেতে পারে। প্রথমটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর একটা উক্তি। উনি অত্যন্ত মানে আমি এই ভদ্রলোকের উক্তি নিয়ে মাঝে মাঝেই মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ উনি মাঝে মাঝে ভীষণ নরম সুরে কথা বলেন, ও বন্ধু, ও ভাই, ও আমাদের উন্নয়ন সহযোগী, আমাদের তো কথা বলবে, আবার মাঝে মাঝে ভীষণ হুমকি টুমকি দেন, মাতব্বরি করে টরে টাইপের কথা। এবার বলেছেন, এটা জাস্ট 28 তারিখ যেদিন সমাবেশ সেদিনই উনি বলছেন, আমেরিকাকে বলেছে ভয় দেখিয়ে লাভ নেই। উনি ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনারে, মানে উনি তো মেঠো বক্তৃতা করেন, একটা সেমিনার ফরেন সার্ভিস একাডেমিতে, ওখানে উনি বলছেন আমরা আমেরিকাকে বলেছে ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের টাকা দরকার, আপনারা টাকা নিয়ে আসেন, আপনারা শুধু উপদেশ নিয়ে আসেন, উপদেশ আমাদের মন ভয় না, মানে ভয়টা দেখিয়ে লাভ নেই, টাকা নিয়ে আসেন। এটা ওই পরে আরও আছে, চায়নাকে কম্ব্যাট করতে চাইলে মানে ভয়টা, এবং উনি যথারীতি ভয়, মানবাধিকার, নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা, তার ভাষ্য মতো এগুলো সব ব্যবসা পাওয়ার ধান্দা। এর সাথে আরেকটা জিনিস একটু যোগ করি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলতাফ নামে ব্যবসায়ী জনাব আলতাফের বাড়িতে পিটার হাসের একটা ডিনার হয়েছিল, যেখানে বিএনপির নেতা, বিএনপি পন্থী অনেক মানুষ এবং একজন আওয়ামী লীগের মন্ত্রীও ওখানে উপস্থিত ছিলেন একটা নৈশভোজে। সেই নৈশভোজে জনাব পিটার হাস কেন গেছেন রীতিমতো ব্যাসি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, কিন্তু এই আলতাফ সাহেবকে কিন্তু ধরিয়ে নিয়ে গিয়েছিল পুলিশ, বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর ছেড়ে দিয়েছে। মানে ওনার অপরাধ হচ্ছে এটা, উনি পিটার হাসকে হোস্ট করেছেন, ওনাকে দাওয়াত দিয়েছেন, ওনাকে খাইয়েছেন এবং তাকে তুলে নিয়ে গিয়ে রীতিমতো মানে খেয়াল করি আমরা যে কিছু জানতে চাইলেও তার বাসায় গেল, কথা বললো একটা কথা, আর একদিকে তুলে নিয়ে যাওয়া এবং কথা বলা, তারপর তাকে ভর্তি করে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ছেড়ে দেওয়া হওয়ার চেয়ে এইভাবে বলা বেটার, বাধ্য হয়েছে, তারপরে নিশ্চয়ই তাদের উপরে চাপ ছিল, তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি এটা করলেন, আপনি
আমেরিকাকে হুমকি দিচ্ছেন, আপনি একজন বাড়িতে মিস্টার হাস ওখানে ডিনার করেছেন, তাকে ধরে নিয়ে যাচ্ছেন, আপনি আমেরিকাকে শক্তি দেখাতে চাইছেন। আমেরিকাকে তো শুধু শক্তি না, আমি প্রায় বলি যে এটা চিকে মেরে বউকে শেখানোর মতো। আমেরিকাকে দেখানোর চাইতে আপনি আসলে আপনার নিজের লোকজনকে শক্তি দেখানোর চেষ্টা করেন, শক্তি দেখানোর চেষ্টা। এবং যেভাবে আক্রমণ করেছে, যে আক্রমণ যেভাবে করা হয়েছে 28 তারিখ বিএনপির ওপরে, সেটাও এক ধরনের ইঙ্গিত দেয় যে আমেরিকার সাথে আসলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর পরিস্থিতি রেখে তারা পেরে উঠবে না কিছু করতে, মাঝামাঝি কোনো একটা রাস্তা। এটা বোঝার যথেষ্ট কারণ, সে কারণে তাদের এখন সর্বশেষ পথ হচ্ছে অ্যাটাক করে ভয় ধরিয়ে যদি তারা টিকে থাকতে পারে। যদিও ভয় ধরিয়ে টিকে থাকা যায় না, ভয় ধরে টিকে থাকতে পারবে না, যেটা আমি মনে করি। কেন মনে করি সেটা আমি আগে বলেছি। সো এই হচ্ছে পরিস্থিতি। এর মধ্যে আরেকটা জিনিস যোগ করে আজকের মতো শেষ করি, এটাও খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্ট দিয়েছে। তারা খুব ক্লিয়ারলি বলছে, ঢাকা ইউরোপিয়ান ইউনিয়ন মিশন এবং সদস্য দেশগুলোর রাজধানীর সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া। খুব সোজা সাপটা কথাবার্তা, ওটাই আসলে মূল সংকটের জায়গা এবং তারা রাইটলি আইডেন্টিফাই করেছে। ওটা যদি না হয়, তার মানেটা হচ্ছে অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের উপায় নেই। আমি খেয়াল করি, মানে উনি কেউ যখন বলছে উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া, তার মানে সেই পথ নাই। একটা অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের সামনে নাই। সো ওটা খুঁজে পেতে হবে, এবং ওটা খুঁজে পেতে হলে বিরোধীদেরকে নিয়ে, এবং স্পেসিফিকলি যদি বলি বিএনপিকে নিয়ে, ধানের সৃষ্টি বিএনপি 2-4-10 জন সাত্তারকে খুঁজে, উকিল সাত্তার মডেল 2-4 জন এরকম মীর জাফরকে খুঁজে নিয়ে আসলে, ওটা না, অ্যাজ এ পার্টি তার মার্কা নিয়ে আসা, সেটা না হলে আসলে কিচ্ছু হবে না। সুতরাং সবকিছু যদি আমরা একত্র করি, তাহলে বলতেই পারি আন্তর্জাতিক পরিস্থিতি সরকারের দিক থেকে আরও উল্টো দিকে যাওয়া শুরু করেছে। এবং রিসেন্টলি তারা যা ঘটিয়েছে, যারা এইসব ব্যাপারে খেয়াল রাখছেন তাদের নিশ্চয়ই এটা বোঝার কারণ আছে, যেসব সহিংসতা, যেসব নৃশংসতা বিএনপির নামে চালানোর চেষ্টা করা হয়েছে, তার মধ্যে অনেক অনেক কিন্তু আছে। এটা অলরেডি প্রমাণিত হচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।